শুভ সন্ধ্যা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলাপচারিতায়। আজকের আলাপচারিতায় আমরা অবশ্যই একটি সাম্প্রতিক বিষয়কে বেছে নিয়েছি, তবে এই বিষয়টি শুধু বাংলাদেশের ক্ষেত্রেই নয়, বিলেতেও প্রাধান্য পাবে এবং পাচ্ছে। আজকের অনুষ্ঠানের টপিকটি যদি আমরা এভাবে বলি যে when a law legitimates violation of human rights, অর্থাৎ বিলেতে দ্য ল সোসাইটি অফ ইউকে তারা একটি প্র্যাকটিস নোট ইস্যু করেছে, যার মাধ্যমে রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে যে এর বিলেতে লয়াররা শরিয়া আইনের মাধ্যমে উইল তৈরি করতে পারবে। অর্থাৎ বিলেতে সবার জন্যে এক আইন, এই অবস্থান থেকে সরে যাবার একটি চেষ্টা হচ্ছে এবং এই চেষ্টা ইতিমধ্যেই অনেকটাই বিস্তার লাভ করেছে। ইতিমধ্যে এই প্র্যাকটিস নোটের আওতায় ট্রেনিংও দেওয়া শুরু হয়েছে লয়ারদেরকে। When a law legitimates violation of human rights, তখন হিউম্যান লিবারেশন অর্থাৎ মানবতার যে ঊর্ধ্বগতি আমরা আশা করি আজকের পৃথিবীতে, সেটা কতটা সমীচীন বা সেটা কতটা অগ্রগতি লাভ করতে পারে। আলোচনা করবার জন্য স্টুডিওতে এসছেন, আমার ডানে রয়েছেন অ্যাডভোকেট সুলতানা কামাল, ডাইরেক্টর আইন ও সালিশ কেন্দ্র এবং সাবেক উপদেষ্টা। ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। তার পাশে রয়েছেন ডলি ইসলাম, মানবাধিকার কর্মী, শিক্ষক এবং লেখিকা। ধন্যবাদ আপনাকেও। ধন্যবাদ। আমার বাঁয়ে রয়েছেন লয়ার পিয়া মায়ানিন। ধন্যবাদ আপনাকেও। থ্যাংক ইউ, ধন্যবাদ আমাকে বলার জন্য। আমরা শুরু করব আলোচনা সুলতানা কামালকে দিয়ে। তার কাছে প্রথমে জানতে চাইব যে এই শরিয়া ল, প্রথম যদি আমাদের দর্শকদের জন্য আমরা একটু খুব সোজা ভাষায় বুঝিয়ে দিই যে শরিয়া লর সঙ্গে আমাদের ইসলামের বা ইসলামিক ল পার্থক্য কোথায়, সম্পর্ক কোথায়? একটা জিনিস একটু স্পষ্ট করে বলা উচিত যে আসলে ইসলামিক আইন বলে কিন্তু সেরকম কোনো এমন আইন নাই যেটা সবার জন্য প্রযোজ্য। হ্যাঁ, কারণ ইসলামের মধ্যেই কিন্তু বিভিন্ন ধরনের তরিকা আছে, বিভিন্ন স্কুল অফ থটস আছে, যেটার ভিতর দিয়ে নানাভাবে নানা ধরনের আইন একেবারে বিবর্তিত হয়ে এক একটা জায়গায় এসেছে। আমরা উইমেন লিভিং আন্ডার মুসলিম লজ বলে একটা আন্তর্জাতিক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত আছি। সেই উইমেন লিভিং আন্ডার মুসলিম লজের পক্ষ থেকে কিন্তু পৃথিবীর 26টা দেশে একটা গবেষণা করা হয়েছিল, এশিয়ার 13টা, আফ্রিকার 13টা, এবং সেখানে দেখা গেছে যে ধর্মীয় আইনের নামে, যেখানে মুসলমানদের জন্য প্রযোজ্য আইন, উইমেন লিভিং আন্ডার মুসলিম লজ যেখানে আমরা বলছি যে যারা মুসলিম আইনের আওতার মধ্যে রয়েছেন, তাদের আইনের কিন্তু বিভিন্নতাটা অত্যন্ত পরিষ্কার এবং ভীষণ কি বলবো যে প্রকটভাবেও মাঝে মাঝে ধরা পড়েছে যে কোনো কোনো আইন যেটা এক জায়গায় বলছে যে এটা আমাদের ধর্মীয় আইনের জন্যেই আমরা করছি, ঠিক আরেক জায়গায় বলছে যে এই আইনটাই হতে পারে না, এটা একেবারেই ইসলাম ধর্মের যে নীতি সেটার বাইরে। কাজেই ওরকমভাবে কিন্তু শরিয়া আইন যে একটা কমন শরিয়া ল কোথাও আছে সেটা কিছু না। এখনও যে আমরা যদি মধ্যপ্রাচ্যের দেশগুলি দেখি, সৌদি আরবে একরকম আইন আছে, লিবিয়ায় একরকম আইন আছে, সিরিয়ায় আরেক রকম আইন আছে, ইরানও তো নিজেদেরকে মুসলিম দেশ বলেই আমরা সবাইকে চিনি, তারাও দাবি করে। ইরানে তো পুরাটাই শিয়া ল, সৌদি আরবে সুন্নি ল রয়েছে। তারপরে আমাদের যে উপমহাদেশ, যেটা পাক ভারত উপমহাদেশ যেটা ছিল, এখন বাংলাদেশ নতুনভাবে সেখানটায় একটি দেশ আমরা স্বাধীন হয়ে যুক্ত হয়েছি, সেই যে 3টা দেশ আছে সেখানে যেই ধর্মীয় আইনের আওতায় মানুষের ব্যক্তিগত জীবন পরিচালিত হয়, সেখানেও কিন্তু একেবারে বিভিন্নভাবে বিভিন্ন রকম আইন প্রযোজ্য আছে। ভারতের আইনের সঙ্গে পাকিস্তানের আইন মিলছে না, কারণ ওরা হাদুদ লতে চলে গেছে। বাংলাদেশের আইনের সঙ্গে ভারতের মুসলমানদের আইনের পার্থক্য রয়েছে। কাজে এই সমস্ত বিষয় যদি আমরা বিবেচনা করি, এবং এখানেই 4টা কিন্তু স্কুলস অফ থট আছে। একটা হলো হানাফি, যেটা বাংলাদেশের জন্য প্রযোজ্য, পুরা এই উপমহাদেশে হানাফিটাই বেশি। শ্রীলঙ্কায় আবার যারা শাফি, মালিকি, হানবালি। হ্যাঁ, তো সব কিছু মিলে যদি একটু চিন্তা করে দেখি, তাহলে ওই যখন বলে ইসলামিক ল, সেটা বলতে আসলে কোন আইনটাকে আমরা চিন্তা করছি কিংবা কোন আইনটাকে বলতে চাইছি সেটাই কিন্তু স্পষ্ট নয় কারোর কাছে। ডলিয়াপা, মানবাধিকার কর্মী হিসেবে আপনি বাংলাদেশে কাজ করেছেন, এখানেও কাজ করছেন। এই শরিয়া ল কিংবা বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন আইনের মাধ্যমে হিউম্যান রাইটস ভায়োলেশন এবং বিশেষ করে মহিলাদের ওপর
আইনের প্রয়োগকে আমরা অপ্রেসিভভাবে দেখেছি, আমরা ডিসক্রিমিনেটরি হিসেবে দেখেছি। তো আজকের এই সময়ে এসে যেখানে আমরা প্রযুক্তির এতটাই উন্নতি দেখতে পাচ্ছি, সেখানে নতুন করে বিলেতে এই শরিয়া আইনের প্রবর্তন এবং সেক্ষেত্রে বিশেষ করে উইলের ক্ষেত্রে, অর্থাৎ যেখানে সম্পত্তির ব্যাপার আছে, যেখানে মহিলাদেরকে বা আমরা দেখতে পাই যে সম্পত্তির হিসেবে সবসময় মহিলারা কম ভাগ পাচ্ছেন, সেক্ষেত্রে এই আইনের বিলেতে প্রবর্তনটা আপনাকে কতটা উদ্বিগ্ন করছে? ভয়ঙ্করভাবে। প্রথম কথা, বিলেতে আমি যদি আমাদের সাইডটা বলি, কারণ আমি বাঙালি মহিলাদের নিয়ে কাজ করি বেশি, আমরা তো প্রথমত আমরা চাইতে জানি না, তারপরে ছিনিয়ে নেওয়ার প্রশ্ন তো আসেই না। যেখানে আমরা কিছু মানে চাইতেই পারি না, সেখান থেকে মুখে থেকে একেবারে জমা নিয়ে নেওয়ার মতো অবস্থা। এই শরিয়ার লতে আমি খালি চিন্তা করি যে এরা যে চিন্তা করে, এরা কি নিজের মেয়ের জন্য কখনো ভাবে না? কোনো বাবা যদি নিজের মেয়ের ভবিষ্যৎ ভাবে, তাইলে তো সেটাকে সমর্থন করতে পারে না। তাহলে কখনো কোনো বাবা, প্রকৃত বাবা, তোমার বাবা আমার বাবা, আমার মনে হয় না কখনো আমার ভাইদের সাথে আলাদা করে আলাদাভাবে চিন্তা করবেন যে আমার মেয়েটা ঠকুক। এটা তো ইচ্ছা করে ঠকানো, তাই না? কীভাবে হিসাব করে? আমি তো ইচ্ছা করে মেয়ে হয়ে জন্মিনি, আমি তো ইচ্ছা করে জন্মিনি, তাহলে আমার রাইটটা কেন? লং টার্ম ইমপ্যাক্ট আপনি কিভাবে দেখছেন? যে শুরু হলো উইলের মাধ্যমে, কিন্তু তারপরে যে দেশে গণতন্ত্রের কথা বলা হয়, যে দেশে সবার জন্য সমান অধিকার, যে দেশে ইকুয়ালিটি অ্যাক্টের কথা বলা হচ্ছে, সেখানে এক ধর্মের জন্য এক আইন, আরেক ধর্মের জন্য আরেক আইন। ইকুয়ালিটির প্রশ্ন করলে এটা ব্রাউন ফাইলে তুমি আমি কাজ করতে চেয়ে দেখছি ইকুয়ালিটিটা কোথায় আছে। গতকালকে আমার এক রিলেটিভসের সাথে কথা হচ্ছিল আমার বাসায়। ও বলতেছিল ওরা 4 জন ওয়ার্কার নেবে, ল ফার্ম, সেটা বড় একটা এদেশি ল ফার্ম। তো সে বলতেছিল যে ওদের একটা হিডেন ইনস্ট্রাকশন আছে যে ইয়াং মেয়েদের যেন না নেওয়া হয়। এটা ও বলে কি, আন্টি এটা কোনো হলো? আমি কোনো রকমে মানতে পারছিলাম না। আমি বলছি তাহলে আমি বোর্ডে থাকবো না নেওয়ার জন্য, কারণ ইয়াং একটা মেয়ে যতটা এফোর্ট দিয়ে কাজ করবে, কেন নেওয়া? আমি আবার জিজ্ঞেস করলাম। আমি কিন্তু বুঝে ফেলেছি, কারণ এই জিনিসটা আমি বাংলাদেশের সোনালী ব্যাংকে দেখতাম, বলাই থাকতো ইয়াং মেয়েদের যেন নেওয়া না হয়, তারা প্রেগনেন্ট হবে, ম্যাটারনিটি লিভে যাবে, ওখান থেকেই তো আরম্ভ হয়ে যায় তোমার। সেটা হলো যে আসলে বিষয়টা হচ্ছে যে আইন তো একটা সংবিধান কেন্দ্রিক হয়, সংবিধান আইনের ডিরেক্টিভগুলি দেয়, নির্দেশগুলি দেয়। আমাদের এখন কিন্তু আধুনিক বিশ্বে প্রায় প্রতিটি সংবিধান বলছে যে নারী পুরুষে কোনো রকম পার্থক্য করা যাবে না। হ্যাঁ, কোনো সভ্য সমাজে সংবিধানে কখনোই বলবে না যে এখানে আলাদা করা হবে কিংবা পার্থক্য করা হবে। অতএব এই ধরনের আইন যদি করা হয়, সেটা প্রথম কথা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হচ্ছে। মানবাধিকারের সনদে আমাদের যেই দেশগুলির কথা বলছি, ব্রিটেনের কথা তো অবশ্যই আছে, এমনকি বাংলাদেশ, অনেক যারা মুসলিম প্রধান দেশ, তারাও কিন্তু মানবাধিকারের যে সনদ সেটাতে সই করেছে, তারা ওইটার একটা সিগনেটরি, তাই না? কাজে তাদের উপরে যদিও আইনগত কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু একটা দায়বদ্ধতা কিন্তু জন্মে যায় যখনই আমি সেখানে যে সই করছি। তারপরে সিডো তৈরি হয়েছে আমাদের, এবং সিডো তো এই কথাই বলছে যে যদি কোনো দেশে যারা সিডোতে সই করেছে এবং র্যাটিফাই করেছে, তারা যদি তাদের দেশে এমন কোনো আইন থাকে যে আইনগুলি নারীর প্রতি কোনো রকম বৈষম্য প্রদর্শন করছে, সেই আইন বদলে তারা সম অধিকারের আইন তৈরি করবে। কাজেই যখন আবার নতুন করে এই ধরনের কোনো প্রয়াস কিংবা এই ধরনের কোনো উদ্যোগ আমরা দেখছি, সেটা আমরা সরাসরি বলতে পারি যে তারা নিজের দেশের সংবিধানের বিরুদ্ধে কথা বলছে। তারা যে সমস্ত আন্তর্জাতিক সনদগুলিতে তারা নিজেরাই সই করে এসেছে, নিজেরা তৈরি করেছে, কারণ জাতিসংঘের সনদগুলি কিন্তু কোথাও থেকে আসছে না, এটা কোনো একটা বিশেষ দেশের কোনো ব্যাপার না। জাতিসংঘের সমস্ত সদস্য রাষ্ট্রগুলি দায়বদ্ধ এটা মেনে চলার জন্য। এবং সিডোর কিন্তু সিডো কমিটি যেটা রয়েছে, প্রত্যেক 4 বছর অন্তর এক একটা দেশকে যারা রিভিউ করে যে কী কী আইন হচ্ছে, তাদের কিন্তু একটা কনক্লুডিং রিমার্ক থাকে, এবং সেই কনক্লুডিং রিমার্ক কিন্তু এখন প্রায় বাধ্যতামূলক করে নেওয়া হয়েছে। যখন বলা হয় যে না এই দেশে দেখছি যে আমরা আইনের পার্থক্য রয়েছে, সেই আইনের পার্থক্য কিন্তু তাদের
বদলে ফেলতে হবে, তুলে ফেলতে হবে, সেই জায়গায় নতুন করে যদি এই ধরনের আইন প্রবর্তিত হয়, সেটা তো সমস্ত আমাদের যে নীতি, ন্যায্যতাবোধ, আমাদের যে সমতার যে চিন্তাটা আছে, নারী পুরুষের জেন্ডার ইকুয়ালিটির কথা আমরা বলছি, জেন্ডার রাইটসের কথা বলছি, সব কিছুকেই তো এটা লঙ্ঘন করছে। এগিয়ে যাচ্ছে পিছিয়ে যাওয়ার। অ্যাবসলিউটলি। পিয়া, আপনার কাছে আসতে চাচ্ছি, একজন লয়ার হিসেবে বা আইনের একজন কর্মচারী হিসেবে আপনি কিভাবে জিনিসটাকে দেখছেন আজকের বিশ্বে, আজকের বিশেষ করে বিলেতে যেখানে হিউম্যান রাইটসের কথা বলা হয়, যেখানে ইকুয়ালিটি অ্যাক্টের কথা বলা হয়, সেখানে এ ধরনের একটি পদক্ষেপ, একটি প্র্যাকটিস নোট আইনজ্ঞদের জন্য কতটা আশঙ্কার কথা? Yes, okay, thank you very much. First of all, Abaro, thank you very much. Thank you to everybody from ATN. Thank you to ATN viewers. I'm very glad to be here. First of all, just in response to both what you said, if I may speak in English, Absolutely, I'll just probably pinpoint the law a bit better. If I may say, with CEDAW, although even to date, about 44 countries have not ratified, and some of those that have ratified, তারা pick and choose করে। For instance, Article 2 তারা করবে না। But that's absolutely brilliant. I mean, just something on that. Article 2 reserve করে রেখেছে, 16(1)(c) reserve করে রেখেছে। But having said that, absolutely, what is Article 2 for the benefit of the viewers? Is basically equality, যেটা equality of general gender, principle, the general principle. So general principle যেটার জন্য নিয়ে আসা হলো for equality, Exactly. সেই প্রিন্সিপালটা যদি রিজেক্ট করে 44 countries, তাহলে it doesn't make any sense. Then how could you implement the other parts if you reject the whole principle? But তারপরেও obviously আমাদের as human beings আমরা অনেক এগিয়ে আসছি, and we have managed that from 79 we have CEDAW. আপনি যেটা বলছেন যে Beijing platform for action করা হয়েছে আমাদের, যেখানে 12টা absolutely very quickly, that because I want to get to the main point, that আপনি যেটা বলছেন যে আপনার মেয়ের ফার্মে যেটা করা হয়েছে, সেটা it's a breach of employment law. And in particular age discrimination কে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে after the Equality Act. But that's possibly a hidden agenda, so that just shows still in the it's happening. In UK it's happening. Yeah. Absolutely, it's happening, and it is absolutely appalling that all over the world, in every single region, the form may differ, the extent may differ, but discrimination is everywhere. And oppression for women continues in a chehara onno. Yes. It has a different face from country to country, but it continues. Absolutely. In the more developed countries, it may be more sophisticated. In the less developed countries, it's not so much sophisticated. But if we get back to what to you law asked society, to the Law Society, the Law Society has published a best guidance practice note for solicitors কিভাবে ওইটা লেখা কি. Now I'm in no way saying anything about Islam, and I'm sure none of you are either. The thing is, Edesha, we already have wills. The will has to be written per the Wills Act 1837, I think, and if it's done under that act, then it's a valid will. The problem with this is, up to now, আমরা যারা মুসলিম আছে আমাদের চয়েস আছে whether we want because and somebody could, in their will, they could write whatever they want, but it is subject to law, because somebody can contest it in court under the Inheritance Provision for Dependents and Families Act 1975. But you could do that. But what has happened, Law Society এখন যে guidance দিয়েছে to the solicitors, it is meant that solicitors now are endorsed, and this law has been endorsed, and যে জায়গায় আপনি বলছেন যে the law is not clear cut because the interpretation is so different everywhere. This poses a problem for solicitors in many regards. First of all, it means that you have to redraft, do the drafting in a discriminatory way by standards
of the law of the land. So it's a discriminatory way because, as you said, the Equality Act 2010, equality ke beshi, we have been fighting for equality for so long. Even in employment law, things weren't so brilliant until recently, until the 2011, the 2010 Act was implemented. And it says there in no unspecific terms that there should be no inequality. Gender discrimination, age discrimination, sex But discrimination. what was the rationale? What was the thinking behind it for the Law Society? Why did they think the importance of introducing Sharia line? This is very unclear because I've looked for it. Unless somebody else knows out there, I've tried to find out, especially after you told me to come to this. But what all they have said, the head of Law Society, he has said that this is what the community want, and So therefore who have they actually consulted in the community? That possibly would be a big question. it would be yes. That's the $1 million question. Who have they consulted? Because, as you know, I'm also the legal affairs secretary for Nari Digonto, which is an organization fighting for secularism. And again, secularism, I want to clarify, the secularism does not mean that we are anti-religion or I'm anti-religion, because I believe in God of Allah very, very firmly, and I believe Allah has helped me all the way. And it is basically a separation from that because of all the problems Apnara jeta already highlight করেছেন from a secular democratic country. আর আমি যেটা বুঝি না, for years and years and centuries even, we have been fighting, no centuries, hundreds of years, we have been fighting to come away from religion, to come away from the monarch, to establish a secular democratic society. And now the UK, of all the countries, has allowed this, which has actually in law also created a clash. As I'll come back to it maybe later. আপনি বাংলাদেশ সরকারের সাবেক উপদেষ্টা ছিলেন, আপনিও নিশ্চয়ই দেখেছেন যে বিভিন্ন সময় বিভিন্ন সরকার ধর্মকে রাজনীতিতে ব্যবহার করে। এখানেও কি আপনি বিলেতেও সেটার একটা ইঙ্গিত পাচ্ছেন যে মুসলিম কমিউনিটি বা মুসলিম সমাজকে সন্তুষ্ট করবার জন্য হয়তো তারা মুসলিম সমাজ বলতেও এখানটায় কাদেরকে বোঝানো হচ্ছে? আমি একটা উদাহরণ দিই, এটা মুসলিমদেরকে দিয়ে না, হিন্দুদের নিয়ে বাংলাদেশে যে ঘটনাটা ঘটলো খুবই একদম কাছাকাছি সময় হয়েছে, তো সেই জন্য কথাটা বলি যে হিন্দু নারীরা ওদের কিন্তু কোনো রকম উত্তরাধিকারের কোনো দাবি করতে পারে না, তারা ওদের বিয়ের কোনো বিচ্ছেদ তারা ঘটাতে পারে না, এমনকি তাদের বিয়ের রেজিস্ট্রেশন পর্যন্ত হয় না। তো অনেক দিন ধরে কিন্তু বাংলাদেশের নারী আন্দোলনের পক্ষ থেকে শুধু হিন্দু নারীরা নয়, হিন্দু নারীরা এখানটা একটা বড় ভূমিকা পালন করেছে, সন্দেহ নেই। তারা চাইছিল যে তাদের বিয়েটা রেজিস্ট্রেশন কম্পালসারি করে দেওয়া হোক, কারণ অনেক সময় হয় যে বিয়ে করে রেজিস্ট্রেশন যখন করছে না পরে অস্বীকার করে, তখন ওই নারীর আর কোনো উপায় থাকে না, অথচ আবার তালাকও হচ্ছে না, ওদের মেয়েতে বিবাহ বিচ্ছেদ হচ্ছে না, তার ফলে সেই নারী আবার বিয়েও করতে পারছে না, তার বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাবে, নানান ধরনের জটিলতা হচ্ছে, উত্তরাধিকার নাই, সেটা তো একটা স্ট্রেট ফরওয়ার্ড একটা ডিসক্রিমিনেশন আমরা বুঝতেই পারি। তারপরে ওদের এই তিনটা বিষয় নিয়ে আন্দোলন চলছিল, শত শত হাজার হাজার যারা এটার পক্ষে কাজ করেছে তারা পিটিশন করেছে গভর্নমেন্টের কাছে, আমরা অ্যাডভোকেসি করেছি, লবিং করেছি, তদানীন্তন যিনি আইনমন্ত্রী ছিলেন তার সঙ্গে কথাবার্তা বলেছি, প্রায় রাজি হয়ে গেছেন। বলছে যে উত্তরাধিকারের ব্যাপারটা নিয়ে ওদের একটা খুব স্পর্শকাতরতা আছে, আচ্ছা সেটা কিছু হবে না, কিন্তু অন্তত রেজিস্ট্রেশনটা ম্যান্ডেটরি করবে, দ্যাট মাচ অনলি। তারপরে যেটা হলো 9 জন হিন্দু যাদেরকে আমরা বলছি যে অত্যন্ত মৌলবাদী এবং প্রতিক্রিয়াশীল, তারা একটা চিঠি লিখলেন আইনমন্ত্রীর কাছে যে আপনারা আমাদের ধর্মীয় আইনে হস্তক্ষেপ করছেন, এবং সেটার উপর ভিত্তি করে বলা হলো যে হিন্দু সমাজ চায় না, অতএব আমরা এটা কিছু করছি না। তো এই তো সমাজের চাওয়ার নমুনা, এবং ডলিয়াপা নিশ্চয়ই এটা ভালো বলতে পারবেন যে এখানেও সমাজ চাওয়া, কেউ বলতে পারবেন যে এখানে সমাজ যে চায় সেটা নমুনাটা কেমন, কাদের সঙ্গে কথা হচ্ছে, কারা এটা বলছে এবং কোন ভিত্তিতে বলছে। যে কোনো কিছু আমি চাইবো তার তো একটা যৌক্তিকতা থাকবে, তার তো একটা ন্যায় নীতির ব্যাপার থাকবে, একটা এটার পিছনে যে এতদিনের ইতিহাস আছে সেটার সঙ্গে একটা সঙ্গতি থাকবে, আমার রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে একটা সঙ্গতি থাকবে। সেটা না করে আমি হঠাৎ করে, হ্যাঁ সংখ্যায় বেশি লোকও চাইতে পারে, সেটা একটা কথা বলি এখানটা আরেকটা উদাহরণ দিয়ে, যে বাংলাদেশে হয়তো একটা গ্রামে যে যদি বলা হয় এখনও কিছু কিছু জায়গায় যে একটি মেয়ে অন্যায় করেছে তাকে ফতোয়া দিয়ে
তাকে পাথর ছুটতে হবে। হয়তো 90 জন বলবে যে হ্যাঁ ছুটতে হবে, 10 জন বলতে পারে যে না, তো কোনটা আমি গ্রহণ করব। এটার পিছনে তো আমার একটা যুক্তি থাকবে, একটা নৈতিকতা থাকবে, আমার একটা নির্দেশনা থাকবে যে এটা গ্রহণ করা যায়। এটা সবসময় তো জনসংখ্যা দিয়ে হয় না, আধিক্য দিয়ে কখনোই এই ধরনের নীতি নির্ধারণই হয় না। পলিসি ডিসিশন কখনো জনসংখ্যার উপরে নির্ভর করে হতে পারে না। ওটার জন্য কতগুলি ডিরেক্টিভ থাকতে হয়, যেটা আগেই আমি বলেছি। আমাদের সংবিধান আছে, যে সনদগুলিতে আমরা সই করেছি সেগুলিকে আমাকে ডিরেক্টিভ দিচ্ছে। আমার এতদিনকার ঐতিহ্য, এতদিনকার সব কিছু যে বিবর্তনের মধ্যে দিয়ে পরিবর্তন হয়েছে, আজকে যেখানে এসে দাঁড়িয়েছি, এগুলি সমস্ত কিছুর উপর নির্ভর করে তো হতে হবে। আমাদেরকে বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে। বিরতির পর ফিরে এসে জানতে চাইব যে এই শরিয়া আইনে, অবশ্যই এটি একটি আইন, আইনের ভালো দিকও থাকে, খারাপ দিকও থাকে। খারাপ দিকগুলো বা যেই দিকগুলো আমাদের একটি সমাজকে, একটি গোষ্ঠীকে বিশেষ করে অপ্রেশনের দিকে, ডিসক্রিমিনেশনের দিকে ঠেলে দিতে পারে, সেই বিষয়গুলো আমাদের জন্য জানাটা কতটা প্রয়োজন, যাতে করে আমরা এই আইনটিকে পুরোপুরিভাবে বুঝতে পারি। কারণ আমাদের একটা সাধারণ ধারণা থাকতে পারে যে যেহেতু শরিয়া আইনকে অনেকেই ইসলামিক আইনের সঙ্গে কনফিউজ করে ফেলতে পারেন, সেক্ষেত্রে অনেকে ধারণা করতে পারেন যে শরিয়া আইনের বিরোধিতা করা মানে ইসলাম ধর্মের বিরোধিতা করা। এ ব্যাপারে একটু আমরা স্পষ্ট কিছু যদি তথ্য পেতে পারি তাহলে সুবিধা হবে। আমরা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর ফিরে এসে আলোচনা করবো সে ব্যাপারে। আমাদের সঙ্গেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর ফিরে এসছি আমরা আজকের আলাপচারিতার দ্বিতীয় অংশে। এই পর্বে আমাদের সঙ্গে নতুন একজন অতিথি যোগ দিয়েছেন, রুমানা হাশেম ফ্রম নারী দিগন্ত, কনভেনার নারী দিগন্ত। ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। রুমানাকে দিয়ে শুরু করি। রুমানা, নারী দিগন্তের পক্ষ থেকে এই যে ল সোসাইটি ইন দ্য ইউকে, তারা যে শরিয়া আইন বিশেষ করে উইলের ক্ষেত্রে প্রবর্তনের চেষ্টা করছে বা শুরু করে দিয়েছে প্রসেস ইতিমধ্যেই, এই ব্যাপারে নারী দিগন্ত যথেষ্ট আন্দোলন করছেন আপনারা নারী দিগন্তের পক্ষ থেকে, বিশেষ করে মানবাধিকার রক্ষার ব্যাপারে সোচ্চার। আপনাদের হোয়াট আর ইউর কনসার্নস অ্যাবাউট দিস স্পেসিফিক ইস্যু? ওয়েল, কনসার্ন আমরা কি বাংলায় বলছি? হ্যাঁ, নিশ্চয়ই, যেটা। আচ্ছা, বাংলায় বলছি কারণ সেদিন শুনেছি নারী দিগন্তের অনুষ্ঠানে অনেকে বলেছে যে আমরা ইংরেজিতে করেছি, তার চেয়ে বাংলায় করলে বুঝতে। তো বাংলায় যদি বলি যে মূল বিষয়টা হচ্ছে আপনি যেটা বললেন যে শরিয়া ল নিয়ে, তো আমি মনে করি যে প্রথম পর্বে তো আপনারা নিশ্চয়ই আলাপ করেছেন যে এটা এমনিতেই অত্যন্ত ভয়ঙ্কর একটা আইন, যেই আইনটা পরিষ্কারভাবেই একটা দেশে না, এত দেশে এত বছর থেকে আপনার প্রমাণ করেছে যে নারীরা শুধু না, আরও অনেক মানুষও নির্যাতিত হচ্ছে। তো সেই নির্যাতনের জায়গা থেকে শরিয়া লকে আমরা বিভিন্ন দেশে, বাংলাদেশ সহ বিভিন্ন দেশে প্রতিহত করে যাচ্ছি। এখন ল সোসাইটি ইউকেতে আমি একটা পর্যায়ে আপনার কাছে একটু জানতে চাইবো যে একটি আইনের, এটা কি আইনের দোষ নাকি আইনের ব্যাখ্যার অপ্রতুলতা আমাদেরকে আইনটিকে এভাবে তুলে ধরছে? আমি আসবো আপনার কাছে, তবে আমি যেহেতু পরে যদি প্রশ্নটা ভুলে যাই আমি করে রাখলাম আপনার কাছে প্রশ্নটা। রুমানা, ইয়েস, নারী দিগন্তের হোয়াট আর ইউর কনসার্নস অ্যাবাউট ল সোসাইটি ইন্ট্রোডিউসিং শারিয়া কমপ্লায়েন্ট উইলস? রাইট। তো আমাদের ল সোসাইটির যে বিষয়টা সেটা হচ্ছে যে স্পেসিফিকলি শুধু শরিয়া উইলস নিয়ে। তো আমি একটু পড়বো এটা আমাদের আপনার জন্য প্লাস আমাদের দর্শকের জন্য, যে এক্স্যাক্টলি ল সোসাইটির এই প্র্যাকটিস নোট, এই 2014-এর যে প্র্যাকটিস নোট তা ওরা দিয়েছে, যেটা শুধু ইংল্যান্ডই না, ওয়েলসের আইনজীবীরাও ফলো করতে বাধ্য যদি এটা অ্যাপ্রুভড হয়। এখন তারা শুধু ট্রেনিং দিচ্ছে যে শরিয়া লটা কী এবং কীভাবে এটা সাকসেস করে। তাহলে কি হতে পারে সেটা ল সোসাইটির প্র্যাকটিস নোটে ওরা যেভাবে দিয়েছে সেটা আমি একটু পড়ি, তারপর আমি বাংলা ব্যাখ্যা করব। তো সরি, আমার চোখের সমস্যা। সেটা হলো, দ্য গাইডেন্স সাইজ certain principles of Sharia are different to English succession laws. For example, it is not possible to inherit under Sharia rules via a deceased relative. No distinction is made between children of different marriages, but illegitimate and adopted children are not Sharia heirs. Then it says, the male heirs in most
cases receive double the amount inherited by a female heir of the small class. Non-Muslims may not inherit it all, and only Muslim marriages are recognized. Similarly, a divorced spouse is no longer a Sharia heir, as the entitlement depends on a valid Muslim marriage existing at the date of death. And then there are more explanation. So বাংলায় বলে যেটা দাঁড়ায় সেটা হলো, আপনি পরিষ্কার শুনেছেন যে এখানে কিন্তু পরিষ্কার তারাই বলছে যে the male heirs in most cases will receive double the amount than the woman. এই দেশে এর আগে কিন্তু কখনো এটা ছিল না। তো যেই দেশে অলরেডি মানে একটা ল রয়েছে যেটার মাধ্যমে অ্যাটলিস্ট আমরা মিনিমাম ইকুয়ালিটি অ্যাক্ট ওয়াইজ ইউকের ইকুয়ালিটি অ্যাক্ট এবং সিটিজেনশিপ রাইটস এবং সেকুলার ল ওয়াইজ আমরা এ পর্যন্ত নারীরা ন্যূনতম কি বলে ইকুয়ালিটি পাচ্ছি। এখন সেইটাকে পর্যন্ত হরণ করার জন্য এদেশেও ল সোসাইটির সবাই কিন্তু বলছে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সেই জন্যই সেদিন আমরা গীতা আর প্রাজ্ঞাকে চেয়েছিলাম, যে প্রাজ্ঞা নিজে ওখানে আছেন, যে আপনার ল সোসাইটির কতিপয় ফান্ডামেন্টালিস্ট মৌলবাদী মানসিকতার কিছু মুসলিম আইনজীবীরা এটা বলছেন যে আমাদের শরিয়া সাকসেশন উইল দিতে হবে, যেখানে নারীরা পাবে অর্ধেক পুরুষের। আবার নন মুসলিম যদি হন আপনি, তাহলে আপনি কিছুই পাবেন না। আপনার যদি একটা ছেলে সন্তান থাকে, আমার কোনো সন্তান নেই, আমি এই টিভিতে বসে এই কথাটা আমি এভাবে বলতে চাই কারণ আমার এখনও কোনো সন্তান নেই, আমি কিন্তু জানি না হবে কি না। তো ধরুন আমার হলো না, আপনাদের দয়া হয়তো হয়ে যাবে কিন্তু হলো না, তখন আমি একটা বাচ্চা ধরুন নিতে চাইলাম। আমার সেই বাচ্চাটা আমি মরে গেলে, আমার স্বামী মরে গেলে বাচ্চাটা কিছু পাবে না, এটা কোন বিচার বলুন? আর কেন আমি একজন নারী হিসেবে, আমি মুসলিম নারী, সেদিন আপনারা সবাই দেখেছেন আমাদের নারী দিবসের অনুষ্ঠানে যে নারীটি দাঁড়িয়ে বললো যে আই এম প্রাউড অফ বিইং এ মুসলিম ওমেন। আই ওয়াজ সো প্লিজ টু হিয়ার দ্যাট। কারণ মুসলিম নারী হয়েছে বলে এখন অন্য নারীরা কিন্তু এটা হচ্ছে না। আমাদের শুধু আমরা যারা মুসলিম নারী তাদেরকে এই পরিস্থিতির সম্মুখীন হতে হবে যে আমার স্বামী খুশি হয়ে আমাকে সব কিছু দিয়ে দিতে যাচ্ছে কিন্তু আমি তার অর্ধেক পাবো। কেন? Actually, I have to make a point. I'm a member of the Law Society as a lawyer, and the thing is, এখানে যে নিকোলাস ফ্লাক যে Law Society যে head, উনি ক্লিয়ার করেছেন। আমি সেদিন প্রশ্ন রাখছিলাম যে whether the Inheritance Provision Dependent Act, এই অ্যাক্টের মাধ্যমে না, প্রথমে if I start from এদেশে তো adopted children, ex-wife সব catered for, they can come into will না থাকলে through the succession law তারাও পায়। এইটা ক্লিয়ার করেছেন। যদি একজন শরিয়া আইনে উইল করে যায়, হ্যাঁ, কিন্তু তাহলে তো অ্যাডপ্টেড চিলড্রেন কিংবা এক্স ওয়াইফ কিছু পাওয়ার কথা না, এবং ডিভোর্স হলে আপনি পাবেন না, আপনার স্বামী কিন্তু পাবে। আপনি আপনার স্বামীকে ডিভোর্স করছেন, তাকে কিন্তু আপনার দিতে হবে, কিন্তু আপনি নারী, শুধু এই অপরাধে আপনি পাবেন না। What they have said, what the Law Society has said, that statute যে Inheritance Provisions for Families and Dependents Act, এটা ছাড়া they can do everything else. They have clarified that. Well, he has clarified that in the Law Gazette. আমি জানি না, as I said, a very little information is available. The Law Gazette I'm পড়েছি that this is what Nicholas Flux has said. Even still, যদিও he said that if I first of all, I mean, এটা explain করতে হবে যে Inheritance Act এটা কি? এটা হলো that anybody who has been left out of a will, আর will নাই যে জায়গায় যেটা যদি থাকে সাকসেশন লতে যদি কেউ লেফট আউট হয়, I don't like this son, or I don't like this. Succession law and Sharia compliant will go in parallel? No, they will clash at point. But what I was trying to say that এখানে somebody can make a claim, মনে করেন that my father doesn't like me and he hasn't left anything for me, or I am an ex-wife and he hasn't given me anything, or all sorts of things, a legitimate child, or somebody who's not happy, it has to be reasonable, of course, there has not been enough provision or any provision left, ওই মানুষটা আবার কোর্টে গিয়ে চ্যালেঞ্জ করতে পারে আন্ডার দি ইনহেরিটেন্স প্রভিশন ফর ফ্যামিলিজ অ্যাক্ট। সো ওখানে কোথায় দাঁড়ায় এটা? Can challenge be made against a Sharia compliant will? Well, yes, because it can be made. This is what Nicholas Fluck has said, that in that case the Inheritance Provisions Act will stand.
তাইলে আমার প্রশ্ন হচ্ছে এখন, then why this farce? If this stands, say why you giving a partial, এটা মানে ইয়েকে, you just giving them something and you're not really giving them something either, if you look at it like that. It's না এই জিনিসটা হ্যাঁ একটা জিনিস এখানে পরিষ্কার করা দরকার যে আমরা যেভাবে মুসলিম ল জানি, যেটা মুসলিম পারিবারিক আইন আমাদের দেশে যেটা প্রযোজ্য, সেই অনুযায়ী কিন্তু আমি একবার শুনছি ইনহেরিটেন্স, একবার উইল। আসলে কোনটার কথা বলা হচ্ছে? ইনহেরিটেন্স কিন্তু একজন ব্যক্তি যখন মারা যায় তারপরেই তার সম্পত্তি উপরে অন্যদের দাবি জন্মায়, তার আগে কিন্তু কখনোই না। এখানে ওরা শরিয়া ইনহেরিটেন্সের কথাই তো বলছে। ইনহেরিটেন্স আর উইল কিন্তু এক জিনিস না। কাজে আমরা যদি বারবার উইল বলি তখন কিন্তু আমরা এখানে প্রচন্ড একটা ভুল করছি। এটার সঙ্গে উইলের সঙ্গে ইনহেরিটেন্সের কোনো সম্পর্ক নাই। আর সবচেয়ে বড় কথা, মুসলিম দুটোই চ্যালেঞ্জ করা যায় কোর্টে, সেটা তো আরেকটা ব্যাপার। আমি আই ফুলি সর্ট অফ এগ্রি উইথ ইউ, কিংবা আমি এটা আরো ভালো করে জানলামও এখন, সেটা অন্যদের। কিন্তু উইল যেটা মুসলিম পারিবারিক আইন অনুযায়ী উইল একজন করতে পারেন তার সম্পত্তির মাত্র 1/3, 1/3 অফ হিজ প্রপার্টি, এবং ইট ক্যান নট বি মেড টু অ্যান হেয়ার। এবং উইল করতে হলে যারা ওনার হেয়ার হতে পারে তাদের অনুমতি ব্যতিরেকেও কিন্তু উইল করতে পারেন না কোনো ব্যক্তি। একটা জিনিস কিন্তু পরিষ্কার মনে রাখতে হবে যে মুসলিম পারিবারিক আইন কিংবা মুসলিম যে ইনহেরিটেন্সের আইন আছে, এখানে একটা জিনিস খুব স্পষ্টভাবে বলেছে যে কাউকে ইনহেরিটেন্স থেকে বঞ্চিত করা যাবে না। কাজে কেউ যদি বলে, যেটা আপনি প্রশ্ন তুলছিলেন যে আমি এই ছেলেকে পছন্দ করি না কিংবা আমি ওকে পছন্দ করি না, সে কিন্তু ইনহেরিটেন্স থেকে বঞ্চিত হবে না কখনোই, সেটা মুসলিম আইনে। এবং আরেকটা জিনিস হলো যে মুসলিম আইনে এটাও ঠিক যে একজন ডিভোর্সড স্ত্রী যিনি প্রাক্তন হয়ে যাবেন, তিনি কিন্তু জাস্ট ইদ্যত পিরিয়ডের পর্যন্ত ওনার যা পাওনা 3 মাসের জন্য সেটা পাবেন। উনি মুসলিম আইন অনুযায়ী, যেটা আমাদের দেশে প্রচলিত আছে, সেখানে তিনি কোনো ইনহেরিটেন্সের জন্য কখনোই যোগ্য বলে বিবেচিত হন না। হ্যাঁ, সেটা। এবং মুসলিম পারিবারিক আইন অনুযায়ী কিন্তু অ্যাডপশন নাই। কাজে এইসব যদি এখন এখানটা নিয়ে আসে তাহলে অ্যাডপশন থাকবে না। প্রশ্নটা যে খুব ভালো, মানে সুলতানাদি যেভাবে বলে নিচ্ছে ভালো ব্যাখ্যা হয় না, যে আপনি পরিষ্কার দেখতে পাচ্ছেন। বাট ল সোসাইটি হোয়াট আর দে সেইং, ইজ ইট শারিয়া কমপ্লায়েন্ট উইল অথবা ইনহেরিটেন্স? ওরা তো নিজেরাই এখানে, আমি এই জন্য পুরোটা পড়লাম যে ইউ সি দ্যাট দে আর অলরেডি মিক্সিং আপ জাস্ট লাইক দ্য আদার ডিবেট। মানে ওই দিন আমরা যে আর্গুমেন্টটা দিচ্ছিলাম, যেটা সুলতানাদি এবং প্রাগনা বারবার পরিষ্কার করলো, যে হুইচ ভার্সন অফ শরিয়া আর উই ফলোয়িং। এবং শরিয়ার তো অনেক ইন্টারপ্রিটেশন আছে, এখন ওদের ইন্টারপ্রিটেশনটা আমি পরিষ্কার এখানে পড়লাম, যেখানে ওরা নিজেরাই কিন্তু মিক্স আপ করে রেখেছে, যেখানে পরিষ্কার 3টা জিনিস পরিষ্কার হয়ে আসছে। প্রথম লাইনে বলা আছে যে শরিয়া আইনটা হচ্ছে ইংলিশ সাকসেশন লস থেকে ডিফারেন্ট, তো তারা এটা জানে। তো এটা কিন্তু ইউকে, আচ্ছা, তারা রেকগনাইজ করেই বলছে। কিন্তু এখানে শরিয়া রুলসের অনুযায়ী, ওদের যে শরিয়া রুলসটা ওরা দিচ্ছে সেটা অনুযায়ী কি হবে, যে কোনো অ্যাডাপ্টেড চিলড্রেন কিছু পাবে না। নন মুসলিম হলে, আপনার স্বামী যদি মুসলমান হয় আর আপনি যদি নন মুসলিম হন, তাহলে এখানে যদি একটি বাঙালি ছেলে, বাঙালি মুসলিম ছেলে কোনো শ্বেতাঙ্গ মেয়েকে বিয়ে করে, সেই শ্বেতাঙ্গ মেয়ে কিছু পাবে না, কারণ আপনি নন মুসলিম ওয়াইফ। সো আপনার স্বামী মরে গেলে কি হবে, সেটা হবে যে অন্যরা পাবে, স্বামীর দিকের আত্মীয়রা। তার চেয়ে সবচেয়ে বড় যেটা সুলতানাদি এখন পরিষ্কার করলেন, যে আমার কিন্তু প্যারেন্টস দুজনই মারা গেছে, এবং এই জন্য আর কি আমি জিনিসটা বারবার রেকগনাইজ করেছি যে লাকিলি আমার ভাইয়ারা অনেক ভালো মানুষ, ওরা কোনো আইন ফলো করতে যায় না, ওরা বলেছে যে আমরা সব ভাই বোনেরা সমান নেব। কিন্তু এই শরিয়া সাকসেশন উইল যেটা 2টা থাকা উচিত, কিন্তু সেটা কিন্তু ওরা এখানে মিক্স করে দিয়েছে, দিয়ে বলছে যে নারীরা সব সময় অর্ধেক পাবে পুরুষের। সুলতানা আপা, আপনার কাছে জানতে চাইবো যে ইজ ইট অ্যাকচুয়ালি দ্য ল অর দ্য এটা ইন্টারপ্রিটেশন দ্যাট মেক্স আস ওয়ারিড? আমি এখন পর্যন্ত পাকিস্তানে যে হাদুদ আইন প্রচলিত আছে কিংবা মধ্যপ্রাচ্যে কিছু কিছু জায়গায় আছে, সেটা ছাড়া পার্লামেন্টের যে সমস্ত আইন তৈরি হয়েছে বিভিন্ন জায়গায়, এটা পিয়াও খুব ভালো বলতে পারবে, সেখানে কিন্তু আজ পর্যন্ত কোনো আইনে কোনো সময় ওই যে কথাটা বলছে যে ভায়োলেন্সকে লেজিটিমাইজ করা, সেটা কিন্তু করতেই পারে না, করেও নি। বরং সব জায়গায় আইন করে বলা হয়েছে যে এই বিষয়গুলি
থাকবে না। তবে কিছু কিছু ক্ষেত্রে, যেটা যেমন আমাদের দেশের উদাহরণ আবার আসে, সেটা হলো আমাদের তো একটা সংবিধান আছে, সেই সংবিধান অনুযায়ী সমস্ত কিছু সংবিধান অনুযায়ী চলবে, এবং সংবিধানে পরিষ্কার করে বলা হয়েছে যে নারীদেরকে জনজীবনে সমান অধিকার দেওয়া হবে। এটা কিন্তু খুবই সিগনিফিক্যান্ট একটা ব্যাপার। কিন্তু আবার ব্যক্তিগত জীবনে তারা যার যার নিজস্ব ধর্মীয় আইনের আওতায় তাদের জীবন নিয়ন্ত্রিত হবে। তো তার ফলে বাংলাদেশের উদাহরণ দিয়ে যদি বলি, যে তাহলে হিন্দু নারীরা কিংবা নারী পুরুষ উভয়ই তাদের ধর্মীয় আইনের আওতায় তাদের ব্যক্তিগত জীবন নিয়ন্ত্রিত হবে। ব্যক্তিগত জীবনের মধ্যে কি কি পড়ছে? বিয়ে, বিবাহ বিচ্ছেদ, বাচ্চাদের অভিভাবকত্ব, তারপরে কাস্টাডি, যেটাকে লালন পালনের কথা বলছে, এবং ইনহেরিটেন্স। হ্যাঁ, এই বিষয়গুলি পরিষ্কার করে বলে দিয়েছে যে, কিন্তু সেটাও আবার সংবিধানে কোথাও কিন্তু লেখা নেই। একটা প্র্যাকটিস চলে আসছিল, সেই অনুযায়ী চলছে, এবং সেইগুলিও কিন্তু বদলাবার জন্য বাংলাদেশের নারী আন্দোলনের পক্ষ থেকে সেই ৭২ সাল থেকেই কিন্তু একটা ইউনিফর্ম ফ্যামিলি কোডের জন্য আন্দোলন চলে আসছে, যেটার অনেক কিছুই এবার নারী নীতিতে প্রতিফলিত হয়েছে, শুধুমাত্র ইনহেরিটেন্সটা ছাড়া। কারণ সেটা নিয়ে যেই আমরা আন্দোলন দেখেছি, হ্যাঁ, যে যুক্তিটা রাষ্ট্রীয় যেই কর্তৃপক্ষরা থাকে তাদের কাছ থেকে যে যুক্তিটা আসে, সেটা বলে যে এটা যেহেতু একদম কোরআনিক একটা ডিকটেট, সেজন্য ওখানে তারা হাত দিতে চাচ্ছে না। কিন্তু তাছাড়া অন্য সব জায়গায় যে বৈষম্যগুলি আছে, সেগুলি সিডো এবং মানবাধিকার সনদের আলোকে কিন্তু পরিবর্তন করার একটা কমিটমেন্ট নারী নীতিতে করা হয়েছে। হ্যাঁ, তো এরকমভাবে বিভিন্ন জায়গায় পরিবর্তন আসছে, কিন্তু এইখানটায় তো আমি দেখছি যে এটা একটা রিগ্রেশন পুরাপুরি, যেটা ছিল সেখান থেকে পিছিয়ে চলে যাওয়া। When a law legitimizes human rights violation of my sister, by this what we imply is that যেই আইনটার কথা এতক্ষণ ধরে সুলতানাদি ব্যাখ্যা করলেন, এবং যেই আইনটা এদেশে আছে বা যে আইনটা ইমপ্লিমেন্টের চেষ্টা বাংলাদেশেও চলছে সংবিধান অনুযায়ী, সেই আইনটা কিন্তু রিলিজিয়নের সাথে ডাইরেক্টলি রিলেটেড না। আমরা বলছি হোয়েন এ ল বলতে আমরা মেন করছি হুইচ ল, আপনি রিলিজিয়াস ল, ধর্ম দিয়ে আপনি একটা আইন বানিয়ে আমাকে ওটার ভেতরে চেইনে বেঁধে ফেললেন, এটার বিরুদ্ধে আমরা কথা বলছি। এবং আমি বুঝতে পারছি আপনি কোন জায়গা থেকে এই প্রশ্নটা বারবার করছেন, যে ওই দিন আমাদের নারী দিগন্তের অনুষ্ঠানে যে নারীটি দাঁড়িয়ে বলছে যেটা আইন না, এটা পলিটিক্স, কালচার, এবং পরবর্তীতে প্রাগনাদি এবং সুলতানাদি এবং আমি নিজেও কিন্তু সেটা বলেছি যে তাহলে আইনটা কি জিনিস, আইনটা আপনি কিসের ভিত্তিতে তৈরি করবেন সেটার উপর তো ডিপেন্ড করছে। সে নিজেই বলছে যে ধর্ম, তারপরে সংস্কৃতি এবং পলিটিক্স, এগুলো নাকি সমস্যা। তাহলে আপনি যখন ধর্ম দিয়ে একটা আইন বেঁধে দিচ্ছেন আমাকে, তাহলে এটা কি সমস্যা না? আর মূল সময়টা হচ্ছে যে আপনি আইন বলতে কী মিন করছেন, যেটা সুলতানাদি এখন বললেন যে এটা একটা চর্চা, প্র্যাকটিস চলে আসছে অনেক বছর থেকে, যে মুসলিম আইন এটা, কি বলে হিন্দু আইন এটার ইয়েতে চলবে। কিন্তু আপনি সেই মুসলিম আইন তো মুখে মুখে দিয়ে আপনি ভার্সন তৈরি করে বেঁধে ফেলছেন একজনকে। এখন একটা দেশে যখন সেকুলার একটা স্টেট হিসেবে অলরেডি একটা আইন রয়েছে, সেটার উপরে এনে আপনি ওই সমস্ত রিলিজিয়াস ল এনে দিচ্ছেন, এটা কোন বিচারে পড়ছে? এবং শরিয়ত, হ্যাঁ, আর শরিয়ত তো কোথাও ওরকমভাবে আসছে না। যেমন মুসলিম আইনের উৎস হিসাবে এটা একদম ইউনিভার্সাল, যে মুসলিম আইনের উৎস হিসাবে বলা হচ্ছে কোরআন, সুন্নাহ, তারপরে ইজমা, কিয়াস। কোরআন, হাদিস, সুন্নাহ, ইজমা, কিয়াস। হ্যাঁ, তো আমরা তো সবাই কোরআন শরীফের যে বিষয়টা আমরা সবাই জানি, যেভাবে লয়ের বইতে আসে আমি সেইভাবে বলছি। তারপরে হচ্ছে হাদিসের কথা বলছে, যেটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন সবসময়। তারপর সুন্নাহর কথা বলছে, যে যেটা তিনি প্র্যাকটিস করতেন, সেটা তো তার সঙ্গী সাথীদের কাছ থেকে জানা গেছে। ইজমা আর কিয়াস যেটা ছিল, সেইটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে মুসলিম জুরিসপ্রুডেন্সেও। সেটা বলা হয়েছে যে নানা ধরনের যুক্তি তর্কের মাধ্যমে যেটা সবচেয়ে কল্যাণকর, যেটা সেই সমাজের জন্য সবচেয়ে বেশি মানুষকে তার অধিকার সম্পর্কে যে সুরক্ষাটা সেটা দেবে, সেইটাই হচ্ছে ধর্মের একটা উৎস হিসাবে নেওয়া হবে। কাজে সেখানটা শরিয়ত তো হচ্ছে একটা কোডিফিকেশন অফ বিভিন্ন জায়গার আইনগুলিকে। হ্যাঁ, এবং আমি সেদিন নারী দিগন্তের অনুষ্ঠানেও বলছিলাম যে বাংলাদেশে এবং পাকিস্তানে, পাকিস্তানে এখন অবশ্য হাদুদে চলে গেছে, যে হাদুদ মানে অরিজিনাল, যেটা ফান্ডামেন্টাল লতে চলে গেছে। কিন্তু ভারত এবং বাংলাদেশে যে আইন এখনও প্রচলিত আছে, তার তো অনেক বিবর্তনও ঘটেছে। সেটা কিন্তু প্রচলিত হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময়।
কারণ এর আগে পর্যন্ত কোনো কোডিফিকেশন সেরকম ছিল না। এক এক জায়গায় কাজীর বিচার চলতো, আমরা সবাই জানি যে কাজী যেটা সবচেয়ে ভালো মনে করতেন সেইভাবে একটা রায় দিয়ে দিতেন। তারপরে এখন যে আইনের উৎসটা এখানটায় চলছে আসলে সেটা ফতোয়ায়ে আলমগীরি থেকে, যেটা আওরঙ্গজেবের সময় আওরঙ্গজেব কোডিফাই করেছিলেন নানান প্র্যাকটিস বিভিন্ন জায়গা থেকে নিয়ে, সেটা কোডিফিকেশন হওয়ার পরে, এবং সেটা অনুদিত হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন কর্মচারী দ্বারা, যার নাম ছিল চার্লস হ্যামিল্টন, এবং তার কাছ থেকে সেই ট্রান্সলেশন থেকে বিভিন্ন জায়গায় পরে ধারণা নিয়ে নিয়ে আইনগুলি তৈরি হয়েছে। এবং আমি যেটা প্রথমেই বললাম যে পাকিস্তান, ভারত, বাংলাদেশ এই তিনটা দেশেই কিন্তু আইন ভিন্ন ভিন্ন। অন্যান্য যে সমস্ত মুসলিম দেশগুলো আছে সেখানে শরিয়া আইনের কি ধরনের ব্যবহার আমরা দেখি? সেটাও তো আবার ওই রকম ভাবেই বলা যায় উদাহরণ দিয়ে, নয়তো তো একটু বুঝতে অসুবিধা হয়। যেটা হলো মালয়েশিয়ায় হচ্ছে সুন্নি সব, মালয়েশিয়ানরা কিন্তু শিয়াদেরকে মুসলমান বলেই স্বীকার করে না, তাদেরকে বলে যে তারা মুসলমানই না। আবার ইরানও তো মুসলিম কান্ট্রি, আমরা তো ইরান থেকেও অনেক উদাহরণ নেই, ইরান থেকেও অনেক প্র্যাকটিস আমরা ধার করে নিয়েছি। ইরান তো পুরাটাই শিয়া। হ্যাঁ, তো আমরা এখন শিয়া আইনটা বলবো মুসলিম আইন, না সুন্নি আইন বলবো মুসলিম আইন, না সৌদি, আবার সৌদির সঙ্গে মালয়েশিয়ান আইনের অনেক পার্থক্য রয়েছে, সৌদির সঙ্গে মধ্যপ্রাচ্যেরই অনেক দেশের আইনের অনেক পার্থক্য রয়েছে। তিউনিসিয়ায় একরকম আইন, তারপরে জর্ডানে একরকম আইন। এটা কি শরিয়া আইনের ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন আমরা দেশে দেশে দেখতে পাচ্ছি? প্রত্যেক সমাজে যেটা হচ্ছে, যে জন্য সেদিনও আমি বলছিলাম যে আসলে ইসলামটা হচ্ছে ধর্মটার নাম, এবং আইন যখন হয়ে যায় সেটাকে কিন্তু সাধারণত আইনের ভাষায় বলে মুসলিম ল, এবং এই মুসলিম লটা যখন বলে তখন সেটাকে বলা হয় যে এক একটা মুসলিম সোসাইটিতে ল কিন্তু সেই সোসাইটির ধারণা অনুযায়ী তৈরি হয়েছে। কখনোই সেটা একেবারে ইউনিভার্সাল একটা ইসলামিক আইন বলে কোথাওই কিছু পাওয়া যায় না। একটা খুব মানে বড় উদাহরণ দিই, সেটা হলো যে আফ্রিকান দেশগুলিতে অনেক জায়গায় কিন্তু ফিমেল জেনিটাল মিউটিলেশন আছে, যেটা ধর্মের নামে করা হয়, ইসলামের নামে করা হয়। আমরা তো জীবনে কোনো দিন ফিমেল জেনিটাল মিউটিলেশনের কথা শুনি নাই, এবং বাংলাদেশে এটার প্র্যাকটিসও নেই। তাহলে তো এটা যখন হচ্ছে না তাহলে কি বলবে? তাহলে কি আপনি সংস্কৃতির মানে এই জায়গাটার যে মূল্যবোধের কথা, সরি রনি আপা কিছু বলতে চাচ্ছিলেন, আমি একটু জাস্ট এটা একটু অ্যাড করি যে সুলতানা দি যেহেতু পয়েন্টটা এসছেন, নারীবাদ শব্দটা শুনলে সবাই ভয় পেয়ে যায়, কিন্তু যেহেতু আমি নারীবাদী, আমি কিভাবে নারীবাদী হলাম ওইটা ওই জায়গাটা থেকে যে সমাজের প্রত্যেক সমাজের প্রেক্ষাপটে কতগুলো ধারণা দাঁড়িয়ে যাচ্ছে, এবং যেটা আপনি সেদিন দেখেছেন আমাদের নারী দিগন্তে আমরা যে হাসান মাহমুদের যে ছবিটা দেখালাম, যদিও এটা ফিকশন বাট বেসড অন ট্রু স্টোরিজ, যে কিভাবে হলো যে একটা মেল উইটনেস ছিল না, মানে শরিয়া ল বা মুসলিম ল বা যে কোনো রিলিজিয়াস লয়ের ব্যাপারে আমার ভয়ঙ্কর আপত্তি, সেটা যেই রিলিজিয়াস লয় হোক, কারণ এগুলো হয়ে যাচ্ছে আপনার নিজস্ব কতগুলো ব্যক্তি ধারণাগুলো তো নিজের থেকে তৈরি হয় না, সামবডি ক্রিয়েটস দোজ আইডিয়াস, না? তাহলে হু আর দে, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন, কে তৈরি করেছে ওই আইডিয়াগুলো? এই যে আপনি যত কিছু বলেছেন, ইউ আর ওয়েল রেড, ইউ আর ওয়েল এডুকেটেড in that background, so you know এখানে the law society cannot expect all the solicitors to know what you have just told us. So therefore, if the solicitors do not know all that, we have to all abide by the code of conduct. Solicitors have a code of conduct. Jeta in the code of conduct, in this you know the thing that you read out, the best practice notes. এখানে আছে all they've differentiated is Sunni and Shia. Simple, as if there is no other. Exactly. If I may finish my point, because I'm going to lose it. So if এটা শুধু ইয়ে করা হয়েছে. Now coming back to see, I've lost it. I told you. The thing is, they cannot expect us. And if we are working in the best interest, every solicitor has to work in the best interest of the client. Amra jokon best interest we have to be able to advise you. This is good for you. This isn't good for you. Amra jeta jani na, how could we advise on that? Exactly. Number one. And number two is, but they're planning to provide training to you. But this who's going to train? The law society shouldn't be participating in theological issues. It is a completely different area. We'll come back. আমাদের ছোট বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে, বিরতির পর ফিরে আসছি, আমাদের সঙ্গে থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আমরা ফিরে এসেছি আজকের আলাপচারিতার শেষ অংশে। আমি এক পর্যায়ে আপনার কাছে প্রশ্ন ছিল যে এটা কি অ্যাকচুয়ালি আইনটা নাকি আইনের ইন্টারপ্রিটেশন দ্যাট
brings these concerns? ছোট্ট উদ্ধৃতি দেই এখানটায়, যেটা আমরা জুরিসপ্রুডেন্স যখন পড়তে হয়েছে তখন যেভাবে পড়েছি, যে কোনো নারী যদি ধর্ষণের কোনো অভিযোগে অভিযুক্ত হয়, নিয়ে আসা হয় তার যে সে ধর্ষিত হয়েছে, আর বেশিরভাগ ক্ষেত্রে তো অন্যেরা বলে যে এই ঘটনাটা ওর উপরে ঘটেছে, সেটা বলা হয়েছিল যে 4 জন সাক্ষী যদি বলে যে হ্যাঁ হয়েছে, তখন সেটা ধরা হবে যে ধর্ষণটা হয়েছে। এবং এখানে জুরিসপ্রুডেন্সে যেভাবে জিনিসটা দেয়া আছে সেখানে কিন্তু বলা হয়েছিল যে নারীর একটা প্রতিরক্ষার জন্যই কিন্তু এই সাক্ষীর বিষয়টা নিয়ে আসা হয়েছিল, যে 4 জন যদি না দেখে তাহলে কিন্তু সেটা ধর্ষণ হয়েছে বলে ধরে নেওয়া হবে না। অর্থাৎ এখানে ইনিশিয়াল ইন্টেনশনটা ছিল টু প্রোটেক্ট এ ওম্যান, হ্যাঁ সেইভাবেই আমাদেরকে পড়ানো হয়েছে। কিন্তু এখন আমরা পাকিস্তানে যে ধর্ষণের আইনের যে ব্যাখ্যাটা দেখছি, যে কথাটা বারবারই আসছে, সেটা হলো যে যদি কোনো নারী অভিযোগ আনেন যে তার উপরে ধর্ষণ হয়েছে, তখন সেই নারীকে বলা হচ্ছে তুমি 4 জন সাক্ষী নিয়ে আসো। এবং এটা কিন্তু একটা একেবারেই ঘুরিয়ে ফেলা হয়েছে সমস্ত জিনিসটা। এবং আমাদের যে ক্রিমিনাল ল আছে, যেটার আওতায় এখন ধর্ষণের বিচার হওয়ার কথা, সেখানে তো এই প্রশ্নগুলি আসেই না। কিন্তু যেখানটা নারীকে অত্যাচার, ওই যে লেজিটিমাইজ করার জন্য যেখানে নারীকে অত্যাচার করার কথা আসে, যেখানে নারীকে অবদমিত রাখার কথা আসে, সেইখানে তখন এই প্রশ্নগুলি নিয়ে এসে এই প্রশ্ন যে 4 জন সাক্ষী না হলে সে ধর্ষণ প্রমাণিত হবে না, তখন যদি নারী বলে যে হয়েছে, নারীরই বরং দায় বর্তায়, যেটা পাকিস্তানে হচ্ছে, যে জিনা করেছে সে, অতএব শাস্তিটা তারই প্রাপ্য হবে, যে ধর্ষণ করলো তার কোনো শাস্তি আর হলো না। আমি একটু জলে পাচ্ছি। জিনিসটা কি দাঁড়ালো, একটি মেয়ে ধর্ষিত হচ্ছে, সে হুয়েভার মেবি, একটি মেয়ে, 4 জন লোক দাঁড়িয়ে দেখবে, শুধু তাকে প্রোটেক্ট করবে না? কি আশ্চর্য! না 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 না, কি আশ্চর্য, কি আশ্চর্য চিন্তা ভাবনা, কি আশ্চর্য চিন্তা ভাবনা। এরা কারা যে 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 পুরুষ দাঁড়িয়ে দেখবে? এরা তো কারো বাবা, কারো ভাই, কারো স্বামী, তাই না? তারা দেখবে, প্রোটেক্ট করবে না মেয়েটিকে? আর how is possible? Rationalটা is very difficult to understand. মৌলবাদ, তাই না? মৌলবাদীরা কেমন থাকে যে আপনার মেয়েকে, মৌলবাদী একজন বাবা কি করেন, আমি একটা বাসায় ভাড়া থাকতাম, আমি ওই গল্পটা আরেকজনকে বলছিলাম, উনি ভয় পেয়ে গিয়েছিলেন শুনে। আমি ওই বাসাটা মানে বিয়ের আগে আমি বাসাটা ছেড়ে রীতিমতো পালিয়ে এসেছি। কারণ হলো ওই বাবাটা মেয়েটা 16 বছরের একটা মেয়ে এবং এখানে বড় হওয়া মেয়ে, তাকে এমন বাজে ভাষায় গালাগালি করতো আর ওকে এভাবে মারতে যেত যে আমি দৌড়ে দৌড়ে গিয়ে ওনাকে ধরতাম, তারপর উনি আমাকে বিচার দিত, তোমার মতো ওই মেয়েটাকে করে দাও। আমি মনে মনে ভাবতাম আমি কি করি ভালো, আমি তো দেখতে পাচ্ছি না। ওই মেয়েটি 16 বছরের মেয়ে, একটু লিপস্টিক দেয়, একটু সাজতে ইচ্ছে করে, তার জন্য ওকে ওইভাবে নিপীড়ন করে। ওনার কাজটা ছিল যে ওনার মেয়ে রান্নাঘরে কাজ করে না কেন। তো মৌলবাদী একজন বাবা কিন্তু এরকম ভয়ঙ্কর হয়ে যান, কারণ ধর্ম মানুষকে অন্ধ করে দেয়। এটা হলো সেটা ধর্মের ইন্টারপ্রিটেশন, এবং সেই কারণে ধর্ম এবং আইনকে আলাদা রাখতে হবে। কারণ আমি যখন নামাজ পড়ি, আমি নিভৃতে পড়ি না, আমার মায়ের জন্য দোয়া করছি, আমার বাবার জন্য দোয়া করছি, সেটাকে আমি টেনে রাস্তায় নিয়ে আসবার কোনো দরকার নেই। If I could talk back about who did Law Society consult, এই যে বললাম the Inheritance Provisions Act or any statute হলো, you know more than me, you've been in the business much longer than I have, that it is a codified will of Parliament. Parliament kara, Parliament are elected by people. So in the আমাদের একটা ইনপুট আছে, সেটাতে ইজ এ লং প্রসেস, যার কারণে এই অ্যাক্ট অফ পার্লামেন্ট হয়েছে। দ্যাটস ওয়াই ইট ইজ দ্য হাইয়েস্ট ফর্ম অফ ল ইন দ্য ল্যান্ড। ইটস অ্যাবাভ কেস ল ও জাজমেন্ট ল or anything like that. But and also the Law Society, I find sad is that Law Society is a very responsible organization. For them to endorse something like this without giving it enough thought, enough time for a proper consultation with all the people, মানে কাদের সাথে তারা করেছেন সেটা তো লিখছি, ওরা কনসাল্ট করেনি। ওকে, আপনি হয়তো বলতে পারেন যে প্রথমে তাদের মাথায় ছিল না, বাট উই ডিড দ্য ফার্স্ট টাইম। কত মানুষ আপনি দেখেছেন পিটিশনটা, ফার্স্ট পিটিশনটা আপনার 28th of March বেরিয়েছিল।
ওরা ওদের ল সোসাইটি প্র্যাকটিস নোটটা এসছে মার্চের শুরুর দিকে। আমরা 28 মার্চে কিন্তু প্রথমেই কত মানুষ না, আপনি দেখেছেন তো, Yes, ওটা আমি yes. ফরওয়ার্ড করেছিলাম সবার কাছে, আপনার কাছে Yes, দিয়েছি yes, বোধহয়। yes. সো মেনি পিপল ফ্রম অ্যাক্রস ওয়ার্ল্ড, শুধু বা ইউকে না, বলেছে যে দিস ইজ It's a নট shame for রিয়েলি UK. রাইট। Yeah. তারপরে আমরা 28 অফ এপ্রিলে নারী দিগন্ত থেকে আমি গিয়েছিলাম, আরও উইমেন এগেনস্ট ফান্ডামেন্টালিজম, সাউদার্ন ব্ল্যাক সিস্টার, আরও যে কত মানুষ এসেছে সেখানে। ল সোসাইটি লাইক হ্যাঁ, ল সোসাইটির মেম্বাররা বের হয়ে এসে আমাদের সাথে সলিডারিটি প্রকাশ করেছে। আমরা ল সোসাইটির সামনে দাঁড়িয়ে সব বিষয়গুলো ব্যাখ্যা করেছি। আমরা ইকুয়ালিটি রাইট অ্যাক্ট পড়ে সেটা ওদের কাছে দিয়ে এসেছি। দে নেভার I'm sure রেসপন্ডেড। they have access to equality rights and they know about Exactly. equality rights. And then 17th of September, latest, that is what is latest, আমরা আবারও লিখেছি, যেই সংগঠনগুলো মেইন লিড দিচ্ছে নারী দিগন্ত সহ, আমরা আবারও লিখেছি যে কি ব্যাপার তোমরা কথা বলছো না, এটার ব্যাপার। They just don't want to listen because they want those male power to be implemented and that is in their head. থ্যাংক ইউ সুজান, আপনার কাছে জানতে চাইবো যে আমাদের দর্শকদের জন্য, যদি অনেকেই হয়তো ভাবতে পারেন যে বিলেতের মতন একটি দেশে শরিয়া আইনের ব্যবহারের সুযোগ থাকাটা হয়তো তাদের জন্য একটি পজিটিভ একটা অ্যাসপেক্ট হতে পারে, তো সেক্ষেত্রে ধর্ম এবং আইনের মধ্যে যে একটা ব্যবধান থাকা দরকার, সে ব্যাপারে আপনি আমাদের দর্শকদের আসলে যদি আইন কিছু না বলেন। একদম হ্যাঁ, পুরাপুরি যে ইন্ডিপেন্ডেন্ট অফ ধর্ম হবে সেটাও না, কিংবা ইন্ডিপেন্ডেন্ট অফ থেকেও কালচার অনেক হবে কিছু সেটাও না। মানে আসবে, যে কথাটা হ্যাঁ। বললাম যে একটা মানুষের তৈরি হওয়ার যে বিষয়গুলি থাকে সেখানে সব কিছু এসে কিন্তু প্রভাবান্বিত করে। সেখানে ধর্ম থাকতে পারে, সেখানে কালচার থাকতে পারে, সেখানে অন্যান্য যে প্রথা প্র্যাকটিস অনেক কিছুই থাকতে পারে, এবং সেইভাবেই হয়। আকাশ থেকে তো কোনো কিছুই তৈরি হবে না, তাই না? কিন্তু কথাটা হলো যে আমি কোন নীতির ভিত্তিতে আইনগুলি তৈরি করব। হ্যাঁ, একটা গণতান্ত্রিক দেশে, একটা ধর্মনিরপেক্ষ দেশে, যেখানটায় আগের থেকেই এই সিদ্ধান্তটা জনগণ নিয়ে নিয়েছে যে আমার এই দেশটা একটা গণতান্ত্রিক দেশ হবে, একটি ধর্মনিরপেক্ষ দেশ হবে, সেইখানটায় কিন্তু কোনো একটা বিশেষ গোষ্ঠীর জন্যে একটা বিশেষ ধর্মের আইন প্রযোজ্য হওয়াটা সমীচীন নয়। সেখানটায় পার্লামেন্টে আইন তৈরি হচ্ছে, সেই পার্লামেন্টের আইনে সেই বিষয়গুলি দেখতে হবে যে আমাদের লিখিতই হোক অলিখিতই হোক কতগুলি তো সাংবিধানিক নিয়ম অনুযায়ী দেশটা চলে। তারপর আমি যে কথাটা বারবারই বলার চেষ্টা করেছি, এখানেও বলেছি, যে আমরা কিন্তু কতগুলি নীতিমালার প্রতি আমাদের আনুগত্য প্রকাশ করেছি, রাষ্ট্র হিসাবে করেছি, জনগণের হয়ে। এবং যখন আমাদের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি কিংবা রাষ্ট্রপ্রধান তারা যে যখন ওই সনদগুলি সই করেন, তারা কিন্তু ব্যক্তিগত মানুষ হিসাবে সই করেন না, তারা কিন্তু সমগ্র জাতির হয়ে সেটা সই করেন। অতএব সেই জাতি সেখানে আনুগত্য প্রকাশ করেছে, সেই জাতি সেখানে অঙ্গীকার করেছে। আমরা আমাদের নিজেদের জন্য বলেছি যে আমরা এরকম একটা সমাজ চাইছি যেখানটায় এমন এমন আইন থাকবে যে আইনটা মানুষের সর্বোচ্চ কল্যাণ সাধন করবে, যেখানে আইনের দ্বারা কোনো মানুষ নির্যাতিত হবে না, বরং আইনের মূল যেই ধারণা কিংবা কথা সেটা হলো যে মানুষকে নির্যাতন থেকে, বঞ্চনা থেকে, মানুষকে অন্যায় কোনো অবস্থান থেকে যাতে সুরক্ষা দেয়া যায় সেটা করব। তো সেটা করতে হলে তো আমরা দেখতে পাচ্ছি এখন যে সমস্ত আইন কানুন প্রয়োগ করার কথা আসছে সেটার মধ্যে এত বৈষম্য রয়েছে, সেটার মধ্যে এত অত্যাচারের কতগুলি ঘটনা রয়েছে। আমি একটু আগেই যে একটা তালাকের কথা শুনছিলাম যে ইংল্যান্ডে একটা তালাকের ঘটনা ঝুলে আছে, অথচ আমরা যখন তালাক সম্পর্কে পড়াশোনা করেছি সেখানটায় বলা আছে যে একজন নারী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে বলেন যে নবীজি আমি একদম আমার স্বামীর সঙ্গে বসবাস করতে পারছি না। তিনি কিন্তু একবারও কারণও জিজ্ঞেস করেন নাই, তাকে বলেছেন যে তোমার তো একটা ফলের বাগান আছে, সেই বাগানটা তুমি তোমার স্বামীকে দিয়ে দাও, তার পরিবর্তে তুমি মুক্তি চেয়ে নাও। এটা কিন্তু আমরা এটা নিতে পারি, বার্তাটা নিতে পারি যে তিনি এই বিষয়টাকে সহজ করে দিয়েছেন। এবং যখন তালাকের আইনটাও পড়াচ্ছে আমাদেরকে, সেখানেও কিন্তু বলেছে যে আল্লাহ তাআলা মানুষের সমস্ত ঘটনার মধ্যে তালাককে সবচেয়ে বেশি অপছন্দ করেন, কিন্তু যদি এমন অবস্থায় পতিত হয় মানুষ যেখানে একসঙ্গে বসবাস করা সম্ভব হচ্ছে না সম্মানের সঙ্গে, সেখানে তালাকই সর্বোত্তম। যার জন্যে তালাকের যে কতগুলি প্রকার আছে, সেখানে একটা আছে তালাকে আহসান মানে স্বস্তি, তালাকে হাসান মানে হচ্ছে সুন্দর, যে তুমি সুন্দরভাবে স্বস্তি মতে আলাদা হয়ে যাও। এবং এখান থেকে যে আমরা বার্তাটা নিতে পারতাম খোলা তালাকের, সেটা হলো যে তোমার কোনো কারণ দর্শাবারও প্রয়োজন নাই। যদি এমন হয় যে তুমি বাস করতে পারছো না,
তুমি নিজেদের মধ্যে কথাবার্তা বলে, এটা কিন্তু বলে যে মিউচুয়াল কনসেন্টে তালাকের ব্যাপার, পারস্পরিক মতের ভিত্তিতে। এটাও কিন্তু ইসলামের, যদি আজকে আমি সেটাই বলছি যে সেটার ইন্টারপ্রিটেশন, যেটা উর্মি বারবারই প্রশ্ন তুলছিলেন, যে তাহলে আইনের মধ্যেই কি কিছু কিছু আইনের মধ্যে এলিমেন্টস আছে অবশ্যই যেগুলো ডিসক্রিমিনেটরি, কিন্তু ক্রিমিনাল যে ইয়েগুলি রয়েছে, হ্যাঁ ক্রিমিনাল আইনগুলির মধ্যে কিন্তু অনেক নির্যাতনের ব্যাপার রয়েছে ধর্মীয় আইনগুলির মধ্যে। সেটা যে কোনো ধর্মীয়, খ্রিস্টানদের মধ্যেও দেখা যায়, হিন্দু ধর্মের মধ্যেও আছে, মুসলিম আইনের মধ্যেও আছে, কিন্তু সেগুলি তো আমরা স্পষ্ট ভাষায় প্রত্যয়ের সঙ্গে বলেছি যে এসব হবে না। আজকে কয়টা দেশে হাত কাটা হচ্ছে, হ্যাঁ, তাহলে নারীদের ব্যাপারে কেন সারাক্ষণ সেটা নিয়ে আসার প্রশ্ন? নারীদের ব্যাপারে সবসময় সেই আইনগুলি নিয়ে এসে চাপিয়ে দেওয়ার প্রশ্ন কেন? সেখানেই প্রশ্নটা আসে কিভাবে ব্যবহার করছেন, তাই না? কার বিরুদ্ধে ব্যবহার আছে। হচ্ছে। তারপরে যে দিদি যেটা বারবার পয়েন্ট আউট করছেন যে আমরা ধর্ম, আপনি যেটা বললেন যে ধর্ম, আমার ধর্ম নিয়ে টানাটানি অন্য কেউ করলে আমার খুব কষ্ট হয়, কারণ এটা আমার ধর্ম, হ্যাঁ আমি এটা বিশ্বাস করব। ওইটা নিয়ে আপনি টানাটানি করবেন কেন? আপনি কিভাবে সেটা ব্যবহার করছেন সেটার উপর নির্ভর করছে। আমি নামাজ পড়বো একা একা, ঠিক আছে, এখন আরেকজনকে গিয়ে বলবো যে আপনি পড়েন, ধর্মের কোনো প্রশ্ন আসছে সম্পৃক্ততা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু ওরা তো বারবারই বলছে যে শরিয়া লটা মেইনলি তো ওরা মুসলিম বলে এটাই দিচ্ছে যে আপনি মুসলিম, আপনি ধর্মের দিক থেকে মুসলিম, আমি সেই কারণেই আমাকে এখন এই বঞ্চনার শিকার হতে হবে। আমি তো ওই জায়গাটা তো আমাদেরকে বুঝতে হবে যে ধর্মটাকে এখানে এনে ব্যবহার করা হচ্ছে একটা আইন প্রয়োগের জন্য। আমার মনে হয় যে রুমানা, এখানে আরেকটা জিনিস আমাদের স্পষ্ট করে বলা দরকার, যেটা প্রথম থেকেই আমরা বলার চেষ্টা করছিলাম, যে ধর্মের কোন মানে ধারার আইনটা, কারণ সেখানে তো এত ভিন্ন ভিন্ন ব্যাখ্যা রয়েছে, এত বিভিন্ন ধারা রয়েছে, কোনটা আসবে সেইটা। The discrimination, we're talking about discrimination within religions, but discrimination যে secular democratic countryতে নাই, সেটা তো না ভর্তি। And we have said right in the beginning, 44 countries have not ratified the CEDAW. So সেটা না, I remember the girl, she said that, what is this? Let's not get into that. Let's not get into that, because obviously she's not here No. I wasn't going to talk about her, but I was going to say the point is a good point. She said, what about this law? What about inheritance law? It just gives everything to the wife and nothing else to the children. The wife does get a large part of it. She gets £250,000 as a legacy, and then she gets her, so a lot of importance is given on the partner. And maybe it's not ideal for some people, and maybe it's discriminatory. I haven't actually thought about it, but what I'm saying, that discrimination exists everywhere. Jeta ekhane problem jeta hoyeche, that you cannot have two parallel systems, especially jekhane open in one country, openly, where it clashes with the land of the law. It clashes, and what is the point in having that? Je jagate Nicholas Flack has said that when it gets to that point, kote jodi jay and it clashes with the Inheritance Act, then that will have to, because it's statute that will prevail. Taile there is something else going on that's not right, or something else will prevail. The constitution prevail করলে তো অন্য কিছু prevail করতে পারে না। Exactly. বারবার বলা হচ্ছে মাল্টিকালচারালিজমের কথা। আমরা কোন সময়ে এই আলোচনাগুলো করছি আপনি জানেন, যে এমন একটা সময় করছি যখন মাল্টিকালচারালিজম আইডিয়াটা ভয়ঙ্করভাবে সামনে আসছে, এবং এসে এমনও বলছে যে ঠিক আছে সব জাতি সব ধর্ম আলাদা আলাদা প্র্যাকটিস হোক, এরকম বলছে। কিন্তু ওটা করতে গিয়ে ওই আবার সেই নবীজি সেই কাহিনীতে চলে যায়, যে আপনি মাল্টিকালচারালিজম বলে এখন আমি মুসলিম বলে আমাকে আবারও সেকলে বেঁধে দিলেন এই দেশের ভিতরে। এটা কিভাবে সম্ভব? তার পরিণতিটা কি দাঁড়াবে জানো? কারণ আমি সব এজ রেঞ্জ নিয়ে কাজ করি, 11 থেকে আপন। এর পরিণতি দাঁড়াবে, আমার যে ইয়াং মেয়েগুলো আছে ওরা ধর্মান্তর হবে। বাবাকে সে কথা চিন্তা করছেন? যে বাবা চিন্তা করছেন এখন শরিয়া ল বা হোয়াটএভার যে চেঞ্জের জন্য, আই ক্যান টেল ইউ প্রিয়া, ওরা না, বাবা বলতে আমি এটাই বুঝাচ্ছি, লয়ার বাবাকেই বুঝাচ্ছি। যে ল প্রডিউস করছেন তিনি কি জানেন যে উইদিন 10 ইয়ার্সের মধ্যে এই মুসলিম মেয়েগুলি তার নিজের ঘরের সন্তানই হয়তো সে যখন দেখবে যে এই আমার পরিণতি এই দাঁড়াবে, রাখো ধর্ম, তা ওনারা কোন দিকে ঠেলে দিচ্ছেন? আমি যেহেতু ইয়াং ছেলে মেয়ে নিয়ে কাজ করি, আমার কাজে এদের নিয়ে, এবং এদের অ্যাটিচিউডটা আমি মানে অন্তত 10% ছেলেমেয়ের অ্যাটিচিউডটা তো আমি জানি। তখন ওরা নিজেরা ডিসিশন নিয়ে এরা কি করতেছে, এরা ওদেরকে সোসাইটি থেকে বার করার চেষ্টা করতেছে।
Absolutely, পরিণতি তাই আমাদের দাঁড়াবে। I'm sorry to কনভারসেশন say. আরো চলতো অবশ্যই, আমি চললে সবচেয়ে কম কথা বলেছি শুধু এই কারণে আমি শুধু শুনছিলাম আর পরিণতিগুলো চিন্তা করছিলাম স্টেপ বাই স্টেপ কোথায় যেয়ে দাঁড়াবে এরা, হ্যাঁ, অবশ্যই কোথায় পরিণতি দাঁড়াবে? নিশ্চয়ই আরো আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর হতে একটা পারে। পরিণতি অপেক্ষা করছে। যে আমরা যখন একটি গোষ্ঠীকে তাদের আইন ব্যবহার করার সুযোগ দিচ্ছি, তখন অন্য গোষ্ঠীরাও তারা চাইতে শুরু করবে এবং তখন ল অফ দ্য ল্যান্ড উইল বি চ্যালেঞ্জড। হ্যাঁ এক্স্যাক্টলি জাস্ট একটা জিনিস, সেদিন রাতে আমরা যে শর্ট ফিল্মটা দেখলাম, ডলেপা, আমাদের সময় খুব একেবারেই অল্প, আমাদের শেষ করতে হবে। So আমি এখন মানে আমাদের কনক্লুডিং রিমার্কসের দিকে যাব। পিয়া, অ্যাজ এ লয়ার, হোয়াটস দ্য ওয়ে ফরওয়ার্ড? Well, I think this should be this practice note should be actually taken back because it doesn't serve any purpose. Je jagate Or given people more opportunity to consult? Obviously it should be done properly. Karan who have they consulted and consult hole to how comes all these people are not liking it? So obviously a proper consultation. I wasn't aware of any consultation with the public. They can have a consultation with the public. You can't just if even if it was I don't It's know some people part of the Muslim society Yeah. who live in the UK. Yeah, and but they are not the Great guardian. Britain. They No, are- but at yeah. least there should be a kind of equal consultation Exactly. with the part that they want Yes. Sharia compliant wills Yes. or inheritance law, Yes. the part that they do not want. So at least there should be a but mutual first and opportunity foremost, given. and they also need the to withdraw victims. this. First and foremost, they must withdraw this. Law Society yeah. must withdraw this Yeah. practice note. They have- Then consult with us. Those Absolutely. of us The are consult with really the potential surviving victims. as Muslims. I'm happy to be Muslim, but I'm not happy to lose my But property. there's two part of it, because surely So they must there could first be withdraw and then consult and then propose something new. But they cannot say that, okay, we are going to consult now, because then they will say, we have collected those many signatures. You know those propagandas. They can make people to sign, and they can even copy your signatures and say, oh, those are some very so few proper feminists. meaningful consultation. First, Absolutely. they must withdraw, and then meaningful consultation will come. Thank you. Doliapa. জাস্ট আমি রোমানার সাথে একই মত, তবে কনসালটেশন অ্যান্ড সিগনেচার কালেকশন, টপ পেজটাই সবাই জানবে আর শুধু সিগনেচার দিয়ে যাচ্ছে, সেটা না, সেভাবে না। এবং আমার মনে হয় মহিলাদের কনসার্ন নেওয়া ফার্স্ট, যারা ভিকটিম হবে তাদেরকে জিজ্ঞেস করা, তুমি কি ভিকটিম হতে চাও? শুধু তো Absolutely. মহিলা না, হ্যাঁ। পুরুষরাও তো অপোজ করছে। আপনি তো না শুধু না আমি নিশ্চয়ই। বলছি কিন্তু কত পুরুষ এসেছে এটাকে No, but না the বলবার point জন্য। is- the point পুরো is community বের হয়ে the এসেছে। point she's making is যাদেরকে consult করা হয়েছে, they হ্যাঁ, are probably in support of it. হ্যাঁ। They're probably a few people, Very few few, mullahs you maybe. know. I don't know who they are, but যাদেরকে এটা affect করবে Effect করবে, তাদেরকে তো জিজ্ঞেস consult but I করা think- হয়নি। কনসার্নটা তাদের সাথে And করা they are not উচিত। the Transparency is guardian of important because people in the country. law society need to bring those information out, Yeah. যে তারা কাদেরকে consult করেছে এবং Exactly. who are these people. Sultana Exactly. Kamal could be one of the Absolutely. person to be consulted. Thank you. You know? Sultana Appa, আমাদের অবশ্যই people are very passionate about it, আমরা দেখতে পাচ্ছি, but ultimately একজন আইনজ্ঞ হিসেবে, একজন মানবাধিকার কর্মী হিসেবে আপনার কি মনে হয় যে এই ধরনের একটি পদক্ষেপ বিলেতে আমাদের মুসলিম সোসাইটির জন্য, বাঙালি সোসাইটির জন্য, ধর্মভীরু আমরা মুসলমান যারা আছি, যারা ধর্মকে আমাদের মানে একটা অবশ্যই আমাদের নিজেদের অন্তরের সুরক্ষার মধ্যে রাখতে চাই, সেক্ষেত্রে এ ধরনের একটি পদক্ষেপ বিলেতের জন্য, মুসলিম কমিউনিটির জন্য বিশেষ করে সুফল বয়ে আনবে, নাকি আমাদের জন্য সামনে একটা কথা আমি এইভাবে বলতে পারি Challenges যে রয়েছে। আমরাও তো যে দেশে বাস করছি সেটাও মুসলিম প্রধান দেশ, এবং সেখানে কিন্তু আমরা স্পষ্ট ভাষায় বলেছি যে ধর্ম যার যার, রাষ্ট্র সবার। সেটা যদি না হয় তাহলে তো সেটা কোনো গণতান্ত্রিক রাষ্ট্র হলো না। এবং যারা আইন তৈরি করবেন, যারা আইন প্রণেতা, তাদের কিন্তু দেখতে হবে যে তার কমপ্লায়েন্স লাইনটা আসলে কি। তার কমপ্লায়েন্স লাইনটা কি গণতন্ত্র, তার কমপ্লায়েন্স লাইনটা কি সেকুলারিজম, তার কমপ্লায়েন্স লাইনটা কি যে সবার জন্য সমান অধিকার এবং যেখানে কোনো রকম বৈষম্য থাকবে না। সেটা যদি কমপ্লায়েন্স লাইন হয় তাহলে তো এই ধরনের কোনো আবদার কিংবা এই ধরনের কোনো উদ্যোগ কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হতে পারে না বলেই আমি মনে করি। এবং সবার জন্য সম অধিকার, সেটা নিশ্চয়ই আমার মুসলিম বা যে কোনো সভ্য সমাজে এখন সেটা একটা গ্রহণযোগ্যতা পেয়ে গেছে, তাই না? এখন
কোনো মানুষই আর এই কথাটা জোর কোনো গলায় ধর্মেই বলতে কোনো পারেন ধর্মেই সব না, হ্যাঁ। ডিসক্রিমিনেশনের কথা সেজন্য সেভাবে আমি বলছি বলা যে নেই। কনসালটেশন ঠিক আছে, কিন্তু কনসালটেশন সম্পূর্ণ সমাধান দেবে না। সেখানে আমাকে একটা নীতির ভিত্তিতে, আমাকে একটা যুক্তির ভিত্তিতে বিবেচনার ভিত্তিতে কাজ করতে কনসালটেশনটা করতে হবে। Absolutely. সেটা কি হবে সেটা নিয়ে চিন্তা সবচেয়ে নেই। বড় point Sorry, হচ্ছে রুমানা, আমাদের যেগুলো একেবারে- already রয়েছে না, আমি এই পয়েন্টটা আমার বাঙালিদের জন্য বলছি যে যে দেশে অলরেডি একটা সেকুলার ল রয়েছে সেখানে কোনো এই ধরনের প্রস্তাব দেবার প্রয়োজনটা কি, ধন্যবাদ। সেটা আমরা প্রতিহত দর্শক, করব। আজকের মতন বিদায় নিচ্ছি। আগামী শুক্রবারের আলাপচারিতা দেখবার আমন্ত্রণ রইল। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছেন আগামী শুক্রবার থেকে আলাপচারিতার সময় পরিবর্তিত হচ্ছে। রাত 10টার বাংলা সংবাদের পরে দেখা হবে আপনাদের সঙ্গে। শুভরাত্রি।